2025 গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুসারে 145টি দেশের মধ্যে পাকিস্তানি মিলিটারি হল পৃথিবীর 12তম সবচেয়ে শক্তিশালী। কিন্তু সেখানে আফগানিস্তান আর্মির স্ট্রেংথের হিসাবে দুনিয়াতে 75 নম্বরে আছে। অথচ তা সত্ত্বেও সাম্প্রতিক সংঘর্ষে আফগানি লড়াকুরা পাকিস্তানি সৈন্যদের প্যান্ট খুলে নিজেদের চৌরাস্তায় সেই সব প্যান্টের এক্সিবিশন করেছে। পাকিস্তানি এয়ারফোর্স শক্তির নিরিখে পৃথিবীতে 7ম স্থানের অধিকারী। সেখানে আফগানিস্তানের এয়ারফোর্সের শক্তি এতটাই খারাপ যে দুনিয়ার মধ্যে 100রও বেশি দেশের তালিকায় আফগানিস্তানের কোনো স্থান বা র্যাঙ্কই নেই। তা সত্ত্বেও আফগানি লড়াকুরা পাকিস্তানি ফৌজের থেকে তাদের যুদ্ধের ট্যাঙ্ক ছিনিয়ে নেয় এবং সেই ট্যাঙ্ককে আফগানিস্তানের রাস্তায় চালিয়ে বেড়ায়, আর আফগানি বাচ্চারা ওইসব ট্যাঙ্কের সাথে রেস করে আনন্দ পায়। পাকিস্তানি নেভি দুনিয়ার 27তম শক্তিশালী নৌশক্তি, আর সেখানে সম্পূর্ণ স্থলভূমি বেষ্টিত দেশ আফগানিস্তানের কোনো নেভিই নেই। তা সত্ত্বেও মুখোমুখি সংঘর্ষে আফগানি লড়াকুরা পাকিস্তানি সেনার 20টিরও বেশি বর্ডার পোস্ট দখল করে নেয়। পাকিস্তানের অর্থনীতি পুরো বিশ্বের মধ্যে জিডিপি অনুসারে 42তম স্থানের অধিকারী। সেখানে আফগানিস্তান পুরো দুনিয়াতে 124তম স্থানের অধিকারী। তা সত্ত্বেও 60-এরও বেশি পাকিস্তানি সৈন্যদের এরা নিকেশ করেছে এবং তার চেয়ে অনেক বেশি বন্দীও করেছে। খাদ্য, পানীয় ও লড়াইয়ের সামগ্রী দিয়ে যে তালিবানকে পাকিস্তান দাঁড় করিয়েছিল, সেই তালিবানের কাছেই পাকিস্তান সিজ ফায়ারের অনুরোধ জানিয়েছে। সেই আফগানিস্তান যাকে কয়েক দশক ধরে পাকিস্তান শুধু নিজের 5th প্রভিন্স বলেই মনে করত, তাদেরই তালিবানি ফৌজের আক্রমণে যখন পাকিস্তানি সৈন্যরা নিজেদের এলাকা ছেড়ে পালায়, তখন সেই ভিডিও ভাইরাল হতে থাকে। এর মানে হলো পাকিস্তান সব ফ্রন্টেই তালিবানি আফগানিস্তানের কাছে পরাজিত হচ্ছে। সৈন্য শক্তি থেকে অর্থনীতি সবকটি ক্ষেত্রেই পাকিস্তান আফগানিস্তানের থেকে কয়েক গুণ এগিয়ে থাকলেও শেষ কয়েক বছরে তালিবানি আফগানিরা পাকিস্তানকে বলে বলে হারিয়েছে। এমনকি তালিবানকে নিজেদের রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে চাওয়া পাকিস্তান তালিবানিদের সাথে সিজ ফায়ারের আলোচনা করার জন্য তৃতীয় দেশ কাতারের কাছে পৌঁছে গেছে। অর্থাৎ তৃতীয় পক্ষের সাহায্য ছাড়া এরা নিজেদেরই পালন করা তালিবানদের সাথে কোনো সমঝোতার আলোচনাও করতে পারে না। তাহলে কি তালিবানদের প্রতিপত্তি আজ এতটাই বেড়ে গেছে যে পাকিস্তান তার নিচে চাপা পড়ে গেছে? এই সিজ ফায়ার, যা খুব বেশি দিন চলবে বলে মনে হয় না এবং নতুন করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লাগা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে, এমত অবস্থায় যদি ফুল স্কেল ওয়ার হয় তাহলে কি আফগানিস্তান জিতে যাবে? যদিও ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কিন্তু আফগানিদের জন্য কিন্তু যুদ্ধটা জেতা প্রায় অসম্ভব। এর মূলত দুটো কারণ আছে। প্রথমত, পাকিস্তানের এয়ার পাওয়ার সুপিরিয়রিটি, আর দ্বিতীয়ত এদের ইকোনমিক সুপিরিয়রিটি। তবে আরও দুটো কারণ এমন আছে যার জন্য সুপিরিয়রিটি থাকা সত্ত্বেও পাকিস্তান কখনোই আফগানদের সাথে এই যুদ্ধ জিততে পারবে না। প্রথম কারণ আফগানিদের সাহসিকতা, গেরিলা ওয়ারফেয়ার আর আফগানিস্তানের পজিশনাল অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় কারণ পাকিস্তানের ইন্টারনাল ডিস্টারবেন্স আর সে সংক্রান্ত মাল্টি ফ্রন্টে একসাথে এনগেজ হওয়ার অসহায়তা। প্রথমে আলোচনা করা যাক পাকিস্তানের যে দুটো অ্যাডভান্টেজ আছে সে ব্যাপারে। প্রথমেই এয়ার পাওয়ার সুপিরিয়রিটি। প্রায় 70,000 অ্যাক্টিভ পার্সোনাল আর 8,000 রিজার্ভ পার্সোনাল আছে পাকিস্তানি এয়ারফোর্সে। এদের কাছে F-16 আর JF-17 মতো ফাইটার এয়ারক্রাফট, মিরেজ ক্লাসের বম্বার, MI ক্লাসের হেলিকপ্টার, আর তার সাথে ট্রান্সপোর্টার, ইন্টারসেপ্টার, ডিফারেন্ট টাইপের ড্রোন, মিসাইলস, এ সমস্ত কিছুই আছে। এর বিপরীতে আফগানিস্তানের কাছে সাকুল্যে কিছু হেলিকপ্টার আছে, ড্রোন আছে আর কিছু ট্রান্সপোর্টার আছে। কিন্তু সবকিছু মিলিয়েও সংখ্যাটা 25-এর বেশি নয় এবং ম্যাক্সিমামই পুরনো, যা রাশিয়া আর আমেরিকা ফেলে গেছিল। আর ট্রেন্ড অ্যাক্টিভ পার্সোনালসের সংখ্যাও অনেক কম। আজকের যুদ্ধ সামনাসামনি কম, বরং দূর থেকে বেশি লড়া হয় এরিয়াল স্ট্রাইকের মাধ্যমে। আর পাকিস্তান যদি নিজের এয়ারফোর্সের পুরো শক্তি লাগিয়ে দেয় তাহলে আফগানিস্তানের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আর মাত্র কিছুদিনের মধ্যেই কাবুল আর কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটির পতন হয়ে যেতে পারে। তার বদলে আফগানিস্তানের তরফ থেকে যে এয়ার স্ট্রাইক পাকিস্তানের উপর হবে তাতে তাদের বর্ডার এলাকাগুলো আর তার সাথে সাথে কয়েকটা শহরে কম বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। এবার আসা যাক পাকিস্তানের ইকোনমিক সুপিরিয়রিটিতে।
যুদ্ধ লড়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই লড়াই সাস্টেইন করা। 2-4 দিনের কিংবা স্মল স্কেল লড়াইতে বড় ইম্প্যাক্ট কিন্তু কোনো ছোটখাটো দেশও ক্রিয়েট করতে পারে, কিন্তু যদি যুদ্ধ লম্বা চলে বা লার্জ স্কেলে লড়তে হয় তবে তা সাস্টেইন করার জন্য ইকোনমিক সাপোর্ট খুব জরুরি। যদিও পাকিস্তান ও আফগানিস্তান দুটো দেশই গরিব আর যুদ্ধ সামলানো এদের অর্থনীতির পক্ষে বিপজ্জনক, কিন্তু যদি এই দুটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে, সেই যুদ্ধ লম্বা চলে এবং লার্জ স্কেলে হয়, তবে সেক্ষেত্রে পাকিস্তানের ইকোনমি আফগানিস্তানের থেকে বেশি ভালোভাবে সাস্টেইন করতে পারবে। কিন্তু এই সব অ্যাডভান্টেজ পাকিস্তানকে ওয়ার টাইম সিচুয়েশনে যদিও বেশি এজ দেবে, কিন্তু পুরোপুরি যুদ্ধ জেতার মতো কোনো পরিস্থিতি তৈরি করে দিতে পারবে না। কারণ এখানে কথা হচ্ছে আফগানিদের ব্যাপারে, বিশেষত তালিবানদের। আফগানিস্তানকে গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স বলা হয়, কারণ আফগানিস্তানকে জিতে তার উপর অধিকার ফলাতে গিয়ে ব্যর্থ হয়েছে দুনিয়ার তাবর তাবর দেশ, যেমন ব্রিটেন, আমেরিকা, রাশিয়া। কারণ এখানকার ভৌগোলিক জটিলতা ও এলাকার লোকেদের অসহনীয় প্রতিরোধ ক্ষমতা। ইতিহাস সাক্ষী আছে যে 1000 বছর ধরে এখানকার লোকেরা লড়াই করে আসছে, আর আজকের এই তালিবানের জন্ম যুদ্ধ ও প্রতিরোধের আবহেই হয়েছে। 2001-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনার পর আমেরিকা আফগানি তালিবানদের উৎখাত করতে লেগে গেছিল এবং কিছু বছরের মধ্যেই তালিবানিদের কোণঠাসা করে তাদের গতিবিধি কিছু পাহাড় ও গুহার মধ্যে সীমিত করে দিয়েছিল। তালিবানি সুপ্রিম লিডার মুল্লা ওমরের পতন হয়েছিল এবং তালিবানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও 2021-22 আসতে আসতে সেই আমেরিকান ফোর্সকে হটিয়ে পুরো আফগানিস্তানে তারা পুনরায় কবজা করে নিয়েছিল। শেষ 40 বছর ধরে এরা শুধু লড়াই করে যাচ্ছে নিজেদের অস্তিত্বের জন্য, সার্বভৌমত্বের জন্য। সে কারণেই সোভিয়েত রাশিয়া, আমেরিকা, ব্রিটিশ ও ন্যাটো এদের আত্মসমর্পণ করাতে পারেনি। তালিবানদের সাহসিকতা অনেক বেশি। অন্যদিকে সাহসিকতায় পাকিস্তানি ফৌজের যে কত বদনাম তা পুরো দুনিয়া জানে। লড়াইয়ের ময়দান ছেড়ে পালানো এদের বিশেষত্ব। 1971-এর যুদ্ধে প্রায় 1 লক্ষ পাকিস্তানি সোলজার্সের একসাথে আত্মসমর্পণ এদের ইতিহাস। আফগানিস্তানের ডিফিকাল্ট জিওগ্রাফিক টেরেনে আফগানিদের গেরিলা ওয়ারফেয়ার টেকনিকের সাথে লড়াই করা পাকিস্তানের বিরাট সৈন্যবাহিনীর পক্ষেও অসম্ভব। এয়ার ফোর্সের সুপিরিয়রিটির জন্য যদিও পাকিস্তান আফগানিস্তানে ধ্বংসলীলা চালাতে পারে, কিন্তু তালিবান বা আফগানিদের কাছে হারানোর মতো বিশেষ কিছু নেই। আর সব হারানোর পরেও আফগানিরা লড়াইয়ের ময়দানে নেমে যেতে পারে। এমত অবস্থায় পাকিস্তানের হারানোর কিন্তু অনেক কিছুই আছে। ডুরান্ড লাইন, যা পাক আফগান বিতর্কিত বর্ডার, তা পাকিস্তান কখনোই স্টেবল রাখতে পারবে না আফগানিস্তানের সাথে যুদ্ধরত অবস্থায়। তার উপর পুরো পাকিস্তানে আজ গৃহযুদ্ধের পরিস্থিতি। 4টে প্রভিন্সের মধ্যে পাঞ্জাব ছাড়া বাকি সব কটি প্রভিন্স খুব বেশি ডিস্টার্বড। বালুচিস্তানে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ, খৈবার পাখতুনখোয়াতে পাশতুন তহফুজ মুভমেন্ট বা পিটিএম, আর টিটিপি বা তেহরিকে তালিবান পাকিস্তানের মতো গ্রুপ, সিন্ধু প্রদেশে সিন্ধু দেশ লিবারেশন আর্মি বা এসএলএ, সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মি বা এসআরএ এবং অন্যান্য নানা গ্রুপ এই 3টি প্রভিন্সকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য লড়াই লড়ছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে থেকে মাঝে মাঝেই পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে প্রদর্শন আর হিংসাত্মক কার্যকলাপের বিবরণ শোনা যাচ্ছে। তার উপর অতি সম্প্রতি শিরোনামে আসা আর একটি উগ্র সংগঠন তেহরিকে লবায়েব পাকিস্তান বা টিএলপি পাকিস্তানি পাঞ্জাব প্রদেশেও অস্থিরতা তৈরি করেছে। আর এই সব গ্রুপের সাথে টক্কর নিতে গিয়ে কিংবা তার প্রতিরোধ করতে গিয়ে পাকিস্তানি পুলিশ, প্যারামিলিটারি ফোর্সেস যেমন সিভিল আর্মড ফোর্সেস বা সিএএফ, পাঞ্জাব আর সিন্ধ রেঞ্জার্স, আর সর্বোপরি ও দেশের সর্বশক্তিমান আর্মি প্রচণ্ড সমস্যার মধ্যে আছে। গত কয়েক বছরে পাকিস্তানে 1000-এর চেয়ে বেশি সংখ্যক পাকিস্তানি ফোর্সের সদস্য মারা গেছে। অন্যদিকে ইস্টার্ন বর্ডারে ভারতকে টক্কর দেওয়ার জন্য পাকিস্তানি গভর্নমেন্টকে সেখানে হেভি ফোর্স ডিপ্লয় করে রাখতে হয়। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সাথে ফুল ফ্লেজেড ওয়ারে জড়িয়ে পড়া পাকিস্তানের পক্ষে প্রায় অসম্ভব। দুই দেশের যুদ্ধে যদি জমি বা টেরিটরি জেতা না যায়, তাহলে সে যুদ্ধের খুব একটা সফল পরিণতি হয় না, শুধুই ক্ষয়ক্ষতি হয়। আর এরকমই ক্ষয়ক্ষতি আফগানিস্তানের সাথে লড়াইতে পাকিস্তানেরও হবে। এর পরের ঘটনাবলী যা হবে তা নিয়ে অন্য ভিডিওতে আপনাদের কাছে আবার আসব। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে।
আর যদি লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।